সবাইকে আজকে লাইভ ক্লাসে শুভেচ্ছা। সবাই ক্লাসে প্রবেশ করেন। সবাই ক্লাসে প্রবেশ করেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের ক্লাসের লিংক শেয়ার করা হয়েছে, সেখান থেকে সবাই ক্লাসে প্রবেশ করেন। আমাদের চমৎকার একজন সিনিয়র দাদা RRF বরিশাল শুভ্র রয় সুব্রত কুমার দাদা, থ্যাংক ইউ দাদা আপনি ক্লাসে যোগদান করার জন্য। পড়ালেখা বন্ধ করা যাবে না, ডোন্ট স্টপ লার্নিং। পঁচিশ সালে যারা পরীক্ষা দিয়েছে তারা জানতো না যে পাশ করলেই র্যাঙ্ক পাবে, সবাই কিন্তু প্রমোশন পেয়ে গেছে। জনসংখ্যার বৃদ্ধির সাথে তাল মিলিয়ে বাহিনীর ফোর্সের পদ সৃজন হয়। নতুন থানা, নতুন ক্যাম্প, নতুন ফাঁড়ি, নতুন পুলিশ, নতুন মেট্রো, নতুন সাব ইউনিট, বিভিন্ন কিছু তৈরি হতে থাকে মানুষের জনসংখ্যার বৃদ্ধির সাথে সাথে। সো প্রমোশনের যে পথ এটা দিন দিন বাড়বে ছাড়া কমবে না। তো কেউ আশা হারাবেন না, আপনি পড়লে ভালো রেজাল্ট করলে অবশ্যই প্রমোশন পাবেন। সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসে হাজির হওয়ার জন্য। আমরা কি শিখতেছি, আমরা কিছু শিখতেছি। চুরি, ডাকাতি, দস্যুতা, বলপূর্বক গ্রহণ, বিভিন্ন কিছু। এই সব জিনিসগুলাই অস্থাবর সম্পত্তি নেওয়া হয়। অস্থাবর কোনগুলো? এই একটা জিনিস চাইলেই কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে সরানো যায়, স্থানান্তর করা যায়। সেইটাকে কি বলবো? অস্থাবর জিনিস, অর্থাৎ মাটির সাথে যুক্ত নয়। আর আমি যে আমার মাথার উপরে এই যে বিল্ডিংটা, এটা কিন্তু ভূমির সাথে যুক্ত। এটা কিন্তু আপনি চুরিও করতে পারবেন না, ডাকাতিও করতে পারবেন না, ইউ ক্যান নট ডু এনিথিং, আপনি কিছু করতে পারবেন না, বলপূর্বক গ্রহণও করতে পারবেন না। সো চুরি, ডাকাতি, দস্যুতা সবগুলাই অস্থাবর সম্পত্তি নেওয়া হয়। তাহলে এই যে নেন আপনি অন্যের অস্থাবর সম্পত্তি, সে কি ইচ্ছা করে দেয় নাকি অনিচ্ছা করে দেয়? একটা হচ্ছে আপনি জোর করে ছিনিয়ে নেন, অথবা এমন কাজ করেন যাতে সে দিতে বাধ্য হয়। আপনি পিস্তল ঠেকালেন, তারপর সে কি করবে? নিজেই নিজের মানিব্যাগ দিয়ে দেবে, মোবাইল দিয়ে দেবে, স্বর্ণের চেন দিয়ে দেবে। একটা হচ্ছে ছিনিয়ে নেওয়া হয়, আর একটা হচ্ছে দিতে বা অর্পণ করতে বাধ্য করা হয়। এই যে টোটাল একটা বেসিক একটা বোঝার বিষয়। তাহলে কোন সম্পত্তি নেওয়া হয়? একটা MCQ আসলো,
চুরি ডাকাতি দস্যুতার ক্ষেত্রে নিম্নের কোন সম্পত্তি, নিচের কোন ধরনের সম্পত্তি ছিনিয়ে নেওয়া হয় অথবা দিতে বাধ্য করা হয়? ক নম্বরে স্থাবর, খ নম্বরে অস্থাবর, গ নম্বরে ক ও খ, ঘ নম্বরে কোনোটি নয়। তাহলে এটা আপনার বুঝতে হবে। আজকের ক্লাস শুরু করার আগে গতকাল ক্লাসের আমরা একটু রিভিশন দেই শর্ট আকারে। দস্যুতা 390। চুরি থেকে দস্যুতার তৈরি হয়, বলপূর্বক গ্রহণ থেকে দস্যুতার তৈরি হয়। তাহলে কেউ প্রশ্ন করলো, বলো তো চুরি কখন দস্যুতায় পরিণত হবে? আরে এটা তো সহজ, এটাও জানো না? চুরি করতে গিয়ে অথবা চোরাই সম্পত্তি নিয়ে আসার সময় চোর যদি কাউকে আঘাত করে বা আঘাতের ভয় দেখায়, চুরি করার সময় যে চোর কাউকে আঘাত করে সেটাই দস্যুতা। তখন কি এটার দস্যুতা মানে এটার চুরি থাকবে না? এই সাধারণ মেয়ে নয় রে, এ হচ্ছে কিরণমালা। অর্থাৎ চুরি করতে গিয়ে চোর গৃহের মালিককে আঘাত করে ফেললো, আরে এটা চুরি নয় রে, এটা দস্যুতা হয়ে গেছে। যেভাবে হোক আপনি মজার ছলে হোক মনে রাখেন। বলপূর্বক গ্রহণকালে, বলপূর্বক গ্রহণের ডেফিনেশন, সংজ্ঞাটা হচ্ছে এরকম যে দূর থেকে ফোনের মাধ্যমে হোক, ভয় দেখানো হোক, যেভাবে হোক দূর থেকে এমন কিছু করবে যাতে আপনি সম্পত্তি দিতে বাধ্য হন, বলপূর্বক গ্রহণ। কিন্তু এই বলপূর্বক গ্রহণ করার সময় যখনই এই অপরাধী ভিকটিমের সামনে থাকবে, উপস্থিত থেকে কিছু গ্রহণ করবে, তখন সেটা আর বলপূর্বক গ্রহণ থাকবে না, সেটা হয়ে যাবে দস্যুতা। তাহলে বলপূর্বক গ্রহণ কখন দস্যুতা হয়? যখন অপরাধী ব্যক্তি ভিকটিমের সামনে উপস্থিত থাকে। তাহলে দস্যুতার সংজ্ঞাটা কি? দস্যুতার সংজ্ঞা ওইটাই আমরা যেটা গতকাল বলেছি। 1 থেকে 4 জন ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির অস্থাবর সম্পত্তি কি মৃত্যু বা গুরুতর জখমের ভয় দেখিয়ে জোর করে ছিনিয়ে নেয় বা দিতে সমর্পণ করতে বাধ্য করে। একই সংজ্ঞা ডাকাতির ক্ষেত্রে, ডাকাতির সদস্য সংখ্যা শুধু পাল্টে যাবে। কয়জন হবে? 5 বা ততোধিক। দস্যুতার শাস্তি 392, দস্যুতার উদ্যোগ 393, আর দস্যুতা করাকালে আঘাত করলে, ইচ্ছা করে আঘাত করলে 394। আর যদি দস্যুতাকালে খুন করে ফেলে তাহলে 302/34 ধারা। দস্যুতার শাস্তি শেষ, এবার শুরু হবে ডাকাতি। ডাকাতির শাস্তি 395, খুন সহকারে ডাকাতি 396। ডাকাতি করা আর ডাকাতি করার চেষ্টা করা বা উদ্যোগ করা একই অপরাধ। আপনাকে একটা এমসিকিউ দিয়ে দেওয়া হলো, ক খ গ ঘ উম 5 বন্ধু রহিম সাহেবের বাড়িতে ডাকাতি করতে যায়। অর্থাৎ ডাকাতি করতে গিয়ে তারা ডাকাতি করতে ব্যর্থ হয়ে ফিরে আসে, অর্থাৎ ডাকাতির প্রস্তুতি গ্রহণ করে ডাকাতি করতে না পেরে ব্যর্থ হয়ে ফিরে আসে। এক্ষেত্রে এদের অপরাধ নিম্নের কোন ধারার আওতায় পড়ে? তখন 395, 96, 97, 98।
আপনি কোন ধারাটা দেবেন? এইগুলাই তো একটাও এই শাস্তির কথা বলা হয় নাই। এজন্য আপনাকে জানতে হবে ডাকাতি করা এবং ডাকাতির প্রচেষ্টা, এই দুইটাই ডাকাতি করা বলে গণ্য হবে। ডাকাতি প্রচেষ্টা করেছে সেটাও ডাকাতি করেছে বলে গণ্য হবে। মোস্ট ইম্পর্ট্যান্ট। এই যে শেখ হৃদয়, এই ছেলেটা স্মার্ট, বুদ্ধিমান, চৌকস। সে নতুনে বিয়ে করেছে। বিয়ের বয়স 3 থেকে 4 দিন, মাত্র 3 থেকে 4 দিন। নতুন বিয়ে, একদম নতুন। ছেলেটা তো ভীষণ খুশি। বিয়ের পরে তো খুশি থাকার কথা। এতটাই খুশি সে রাত্রে ঘুমায় না ঠিক মতো। নতুন বউ ঘুমায় না, গল্প করে, আরো কত কিছু করে, এটা আমি বুঝি না, অবিবাহিত মানুষ। কিন্তু রাত 2টা বাজে, 5-6 জন লোক অস্ত্রশস্ত্র ডাকাতি, অর্থাৎ অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতি করার উদ্দেশ্যে এই শেখ হৃদয়ের বাড়িতে গেল। যাওয়ার পরে 2 জন লোক গেল ঘরের পিছনে, একজন সামনে, একজন ওই সাইডে, আর একজন দরজা দিয়ে ঢুকবে দরজার সামনে। সবাই রেডি। আর একজন হয়েছে ওই ওয়াশরুমের ওই সাইডে। শেখ হৃদয়ের ওয়াশরুমটা হচ্ছে ঘরের পাশেই, আলাদা বাইরের সাইডে। এখন রাত 2টা বাজে। এই ডাকাত পার্টির যে সর্দার, সে সবাইকে মোবাইলে SMS দিল, সবাই রেডি হও, এখনই আমরা ঘরে ইন করব। ঠিক আছে, ইন করবে, কিন্তু ডাকাত সর্দার তো ভাবছে 2টা বাজে, এখন তো আর জেগে নাই। কিন্তু এই শেখ হৃদয় যে নতুন বিয়ে করছে, তার কাছে যে রাত 2টা পান্তা ভাত কিছুই না, সেটা তো এরা জানে না। তারা এই স্বামী স্ত্রী গল্প করছে, আরো কি কি যেন করছে। এখন নতুন বউ সে ওয়াশরুমে আসছে, ওয়াশরুম ঘরের পাশেই। ওয়াশরুমে আসার পরে ওয়াশরুমে ঢুকবে, এখন ওই পাশে কি যেন একটু শব্দ হইল, খাচর খচর কি যেন শব্দ হইল, কারণ ওই সাইডে একটা ডাকাতের লোক ছিল। সে হয়তো পাড়া দিতে কোনো পাতা টাতা এইসবের শব্দ হয়েছে, খসখস করে। এখন স্ত্রী ডাকতেছে, ওগো শুনছো? দেখো না ওখানে কি যেন আছে, আমার ভয় করছে, দেখো না ওখানে কি যেন আছে। শেখ হৃদয় তো দানবের মতো ছুটে এসছে, কে রে, কে 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 ওখানে, কে? চোর 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 চোর। এই যে চিৎকার চেঁচামেচি দিল, এখন প্রতিবেশী সবাই শুনে বেরোয় আসছে। এই ডাকাত সর্দার সহ তারা ডাকাতরা দৌড়ে যাচ্ছে, তখন এলাকাবাসী তাদেরকে ধরে ফেললো। এখন তাহলে এই ডাকাতদের অপরাধটা কত ধারায় হবে আপনারা একটু কমেন্ট করেন তো দেখি, আপনারা কোন ডৌয়াটা বুঝতে পারছেন দেখি, যে যা পারেন কমেন্ট করেন। এই ডাকাতদের শাস্তি কত ধারায় হবে? MST রিপা আক্তার কমেন্ট দেখতে চাই। শম্ভু দাদা আপনি একটু কমেন্ট করেন। দীপা রয় সবাই একটু কমেন্ট করেন। ধ্রুবরাজ দাদা, তাহলে ডাকাত দল আদালতে উঠানো হয়েছে। এখন ডাকাত সর্দার বলতেছে, ইওর অনার, হ্যাঁ আমরা মানছি আমরা ডাকাতি করতে গেছিলাম,
কিন্তু আমরা ঘরের ভিতর ঢুকতেও পারি নাই। ডাকাতি করা তো ভালো কথা, আমরা ঘরের ভিতর ঢুকতেও পারি নাই। না ঢোকার ফলে, না ঢোকার মানে ঢোকার আগেই আমরা ধাও খেয়ে চলে আসছি, পরে ধরা খাইছি। তাহলে এই যে তারা ডাকাতি করতে পারে না, কিন্তু ডাকাতির চেষ্টা করছিল কিনা, সব ধরনের তাদের প্রস্তুতি ছিল কিনা। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। এই ধরনের যদি থাকে তাহলে এটা ডাকাতি করেছে বলে গণ্য হবে। কিন্তু যদি এখানে এরকম উল্লেখ করে দেয় যে তাদের কাছে অস্ত্রশস্ত্রও ছিল, অস্ত্রশস্ত্র যদি উল্লেখ করে দেয় তাহলে এই 395 এর সাথে 398 আসবে। আমিনুল হক শাকিল, এসব কোথায় পেয়েছো? 402 তো আসবে না, 400 আসবে না। সো থ্যাংক ইউ সো মাচ, এটা আমরা বুঝলাম। তাহলে খুন সহকারে ডাকাতি 396। দস্যুতা করতে গিয়ে যদি খুন করে ফেলে তখন কিন্তু 302 আসবে খুনের শাস্তি। কিন্তু ডাকাতি করতে গিয়ে খুন করলে 302 আসবে না, কারণ খুন প্লাস ডাকাতি দুইটা অপরাধের শাস্তি একটা ধারায় নির্ধারিত আছে 396। তবে যদি অস্ত্রশস্ত্র থাকে তাহলে 397, 398 সাথে অ্যাড করে দিতে হবে। 398 ডাকাতি অনুষ্ঠানের প্রস্তুতি, 400 ডাকাতদের দলভুক্ত হওয়ার শাস্তি, 401 চোরদের দলভুক্ত, 402 ডাকাতি করার উদ্দেশ্যে মিটিং করা, একটা জায়গায় বসা। বেলস পার্কে বসে ডাকাতি করবে, একটা প্ল্যান করতে আছে, সেই বেলস পার্কে বসেই যদি ধরা খায়। তিনশো 99 ডাকাতি অনুষ্ঠানের প্রস্তুতি। এই ডাকাতির প্রস্তুতি আর উদ্যোগ আর প্রচেষ্টা এটা কিন্তু এক নয়। আমরা যে বললাম ঘরের সামনে গেছে ডাকাতি করার জন্য, সেখান থেকে যে ধরা খায় সেইটা একটা। আর মনে করেন আজকে রাত্র 12টায় ডাকাতি করবে, এখন সন্ধ্যা 8টা বাজে, রাত 8টায় একটা চার দোকানে বসে এই কয়েকজন রেডি অবস্থায় চা খাচ্ছে, তখন যদি ধরা পড়ে তাহলে কি তারা ডাকাতির জন্য প্রস্তুত? এই প্রস্তুতির সময় যদি ধরা পড়ে তখন 399। তাহলে এইভাবে আমাদের গল্পের ছলে, উদাহরণ সহকারে, মজার ছলে আমাদের শিখতে হবে। শেখ হৃদয়, আপনার কাছে প্রশ্ন, রাত 2টার সময় আপনি কেন জেগেছিলেন, আপনি কি করতেছিলেন, এটা আপনি বলবেন। যার কারণে এই ডাকাতেরা ঠিকমতো ডাকাতি করতে পারলো না। এই প্রশ্ন ডাকাত সর্দার রেখেছিল আমার কাছে, সেই প্রশ্ন আপনাকে আমি ফরওয়ার্ড করলাম। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমরা আজকে নতুন কিছু শিখব, অল্প কয়টা ধারা। অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করা। আত্মসাৎ মানে কি? আত্মসাৎ মানে কি? অর্থাৎ আত্মসাৎ, নিজের স্বার্থে এটাকে ব্যবহার করা বা নিজে খেয়ে ফেলা, নিজে ভোগ করা। আত্মসাৎ মানে নিজ, আত্ম মানে নিজ, নিজের ব্যবহার, অন্যের সম্পত্তি নিজের ব্যবহারে পরিণত করা। আমিনুল হক শাকিল, তুমি অনেক দুষ্ট হয়ে গেছো। আমি প্রশ্ন করেছি শেখ হৃদয়কে, তুমি অ্যান্সার দিচ্ছ কেন? দুষ্ট পোলাপাইন। তাহলে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, 403 ধারা। একটা এমসিকিউ থাকবে, আপনি রেডি থাকেন, একটা এমসিকিউ থাকবে। অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, অর্থাৎ অসাধুভাবে আত্মসাৎ মানে
যা দখল করা বা ভোগ করার অধিকার আপনার নাই, যে সম্পত্তিটা দখল করে রাখা বা ভোগ করার অধিকার আপনার নাই, সেইটা যখন আপনি ভোগ করবেন বা দখল করবেন, সেটা হচ্ছে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। এই অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎটা অর্থাৎ যে ব্যক্তি অসাধুভাবে অপর কোনো ব্যক্তির অস্থাবর সম্পত্তি, এখানেও কিন্তু অস্থাবর সম্পত্তি, যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সম্পত্তি, অন্য একজন ব্যক্তির অস্থাবর সম্পত্তি অসাধুভাবে নিজের ব্যবহারে পরিণত করে, সেইটা হচ্ছে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করেছে বলে গণ্য হবে। মানে অন্যের সম্পত্তি আপনি অসাধুভাবে আত্মসাৎ করলেন, সেটা হচ্ছে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। মানে এই সম্পত্তিটা আত্মসাৎ করার অধিকার আপনার ছিল না, কিন্তু তারপরও যদি আপনি করেন। আমিনুল হক শাকিল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, রাস্তায় একটা 10,000 টাকার একটা চেক সে কুড়িয়ে পেল। রাস্তায় দেখে একটা চেকের মতো পড়ে আছে, সে ধরলো, উঠালো, দেখলো 10,000 টাকা, সাইন টাইন সব করা, ব্যাংকে গেলেই কিন্তু সে টাকাটা উঠাইতে পারবে। এই 10,000 টাকার চেক আমিনুল উঠাইলো, এখন পর্যন্ত কিন্তু কোনো অপরাধ হয় নাই। উঠাইয়া ভাবতেছে, ঠিক আছে, এই যে মালিক যার সিগনেচার আছে, আমি একে খুঁজে বের করে তাকে চেকটা ফেরত দেব, এই বলে সে চেকটা বাড়িতে নিয়ে গেল। এখনো কিন্তু কোনো অপরাধ হয় নাই, কারণ উদ্দেশ্য সৎ আছে। সে এইটা মালিককে খুঁজে বের করে ফেরত দেওয়ার উদ্দেশ্যে চেকটা নিল, বাড়িতে নিয়ে গেল। কিন্তু হঠাৎ আমিনুল হক শাকিলের স্ত্রীর সাথে এইটা শেয়ার করছে, জানো 10,000 টাকার চেক পেয়েছি, তবে আমি ভেবেছি এই টাকা আমরা ভোগ করব না, এই মালিককে আমি খুঁজে বের করব, তার এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আমি কল দিব, তারপর তাকে বলবো যে আপনার চেকটা আমি পেয়েছি, আপনি কোন জায়গায় আসতে হবে বলেন, আমি দিয়ে আসছি। বলছে, না না স্বামী, না, তুমি এ কাজ করো না। তুমি কি চাইলেই তোমাকে কেউ 10 টাকা দিবে? সেখানে তুমি 10,000 টাকা পেয়েছো স্বামী, এটা করো না স্বামী। চলো আজকে আমরা শপিং করে ফেলি। এখন কি আমিনুল হক শাকিলের কোনো ক্ষমতা আছে এই বউয়ের কথা অমান্য করার? কোনো ক্ষমতা আর নাই। তাহলে রাস্তায় নোট কুড়িয়ে পেল, আমিনুল হক শাকিল ধরল, সেখানের মালিককে খুঁজে বের করার জন্য সে এটাকে নিল, এই পর্যন্ত কোনো অপরাধ হয় নাই। কিন্তু সে যদি সেই মালিককে খুঁজে বের না করে নিজে যদি এই টাকাটা বউয়ের কথা মতো ভোগ করে, তখন তার শাস্তি হবে 403 ধারা অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। আশা করি বুঝতে পারছেন। তাহলে যতক্ষণ আপনার সৎ উদ্দেশ্য থাকবে তত সময় আপনি এটা কি করবেন, আপনার তত সময় অপরাধ হবে না। তো যখনই আপনি অসৎ উদ্দেশ্য চলে আসবে, এই মালিককে খুঁজে না বের করে আপনি যদি নিজে ভোগ করে ফেলেন, তখন সেটা হবে অসাধুভাবে আত্মসাৎ। এখন এই অসাধুভাবে আত্মসাতের কিছু বিস্তৃতি আছে, মানে কতটুকু পর্যন্ত। যেমন অল্প সময়ের জন্য যদি আপনি আত্মসাৎ করেন, সেটাও কিন্তু এই আত্মসাতের অপরাধী হবে 403-এ। কেমন?
তহসিলদার যে আছে তিনি ইউনিয়ন পরিষদে খাজনা নেয়। আপনি তাকে খাজনা দিয়ে আসলেন, মনে করেন আজকে 5-6 জনের কাছ থেকে প্রায় 20,000 টাকা খাজনা সে পাইছে সরকারিভাবে। এই খাজনা তহসিলদার ওই সরকারি ফান্ডে জমা না দিয়ে ওনার বাড়িতে কি কি যেন কেনাকাটা লাগবে সেই উনি ওনার নিজের কাজটা চালাই নিয়ে মনে করেন 1 মাস পরে এই টাকাগুলো আবার সরকারি ফান্ডে দিয়ে দিল। এই যে অল্প সময়ের জন্য সে কিন্তু আবার ফেরত দিয়েছে, কিন্তু এই যে অল্প সময়ের জন্য যে নিজে যে ব্যবহার করে ফেলছে, এটাও কিন্তু অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। অর্থাৎ এই টাকা ব্যবহারের অধিকার এই তহসিলদারের ছিল না। দ্যাটস ওয়াই এটা কিন্তু অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। আরেকটা আছে 404 ধারা, মৃত ব্যক্তির সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ। মৃত ব্যক্তি, একটা লোক মারা গেছে, মনে করেন রাস্তায় একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রায় 50 জন যাত্রী মারা গেছে। আমাদের ম্যাচ ম্যানেজার রাজু হোসেন সে শুনতে পাইল তার বাসার সামনেই একটা বাস অ্যাক্সিডেন্টে 50 জন মানুষ মারা গেছে। রাজু হোসেন দৌড়ে চলে গেল, কি মজা, আজকে তো হবে। কি হবে? সে গিয়ে দেখলো কত মানুষ মানে ডেড অবস্থায় পড়ে আছে, কিন্তু অনেকের প্যান্টের পিছনে মানি ব্যাগ আছে, টাকা ভর্তি মানি ব্যাগ। কিন্তু ওই লোকগুলো তো মারা গেছে, ওরা তো আর ওদের মানি ব্যাগ নিলে তো ওরা টেরও পাবে না। তো রাজু হোসেন গিয়ে সাথে সাথে 5-6টা মানি ব্যাগ সংগ্রহ করলো। তাহলে এই যে মৃত ব্যক্তির, একটা লোক মারা যাচ্ছে, তার চাকর অর্থাৎ কাজের লোক তার সাথে আছে, সে মারা যাচ্ছে এবং গেল, হঠাৎ মারা যাওয়ার পর সেই বৃদ্ধ লোকের আঙ্গুলের ছাপ দলিলে দিয়ে রাখলো। অর্থাৎ মারা যাওয়ার পরে সে আঙ্গুলের ছাপ দিয়ে সম্পত্তিগুলো তার নামে লেখাই নিল। এই যে মৃত ব্যক্তি মৃত্যুকালে তাহার যে দখলের সম্পত্তিটা ছিল, এই সম্পত্তি যদি আপনি অসাধুভাবে আত্মসাৎ করেন, অনলি ফর ডেথ পারসন, কি মৃত ব্যক্তির মৃত্যুর পরে যদি তার সম্পত্তি আপনি অসাধুভাবে আত্মসাৎ করেন, সেটা কিন্তু 403, 404 আমরা পাইলাম। এইবার আসেন অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। তাহলে 403 ধারায় যে রাস্তায় মনে করেন একটা স্বর্ণের আংটি কুড়াইয়া পাইছেন, তারপর আংটির মালিককে খুঁজে যদি দিয়ে দেন তাহলে আপনার অপরাধ হবে না। আর যদি আংটিটা আপনি নিজে বিক্রি করে ভোগ করেন তাহলে 403 ধারায় অপরাধ হবে। তাহলে এই সম্পত্তিটা কি আপনি কুড়াইয়া পাইছেন, এটা কিন্তু আপনারা কেউ দায়িত্ব দেয় নাই। এই 405 ধারা হচ্ছে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ মানে আপনাকে কেউ একটা জিনিস বিশ্বাস করে দিয়েছিল, আপনি সেটা ভঙ্গ করছেন। বিশ্বাসভঙ্গ মোস্ট ইম্পর্টেন্ট। এখানে 3টা ধারা আছে, এমসিকিউর জন্য কমপক্ষে 2টা এমসিকিউ থাকবে, রেডি থাকেন। বিশ্বাসভঙ্গ অপরাধমূলক, অর্থাৎ একটা অপরাধের মাধ্যমে বিশ্বাসটা ভঙ্গ করছেন। বিশ্বাসভঙ্গ বারবার মনে রাখেন। বিশ্বাসভঙ্গটা কি? আপনি কাউকে বিশ্বাস করে একটা জিনিস রাখতে দিয়েছেন, আপনি কাউকে বিশ্বাস করে একটা জিনিস রাখতে দিয়েছেন যে তুমি এই জিনিসটা রাখো। মনে করেন MST রিপা আক্তার,
সে খুবই একজন বিশ্বাসযোগ্য একটা মানুষ, খুবই ভালো মনের একজন মানুষ, অমায়িক, সে আন্তরিকতা বেশি মানুষের প্রতি। তার বাসার পাশের ফ্ল্যাটের, অর্থাৎ তার যে বাসার পাশের রুমে যার একটা বাসা, সেই বাসার এক ভাবি, এই ভাবি কি করলো, ভাবি দীর্ঘদিন এই রিপা আক্তারের পাশেই থাকে, ভালো পরিচয়, ভালো যোগাযোগ। এখন এই ভাবির তো জামাই এখানে থাকে না, ঢাকাতে থাকে। এখন আজকে সেই ভাবি ঢাকাতে যাবে, তার কাছে অনেক গহনা আছে, অর্নামেন্টস আছে। সে কি করলো, যে ভাবি রিপা আক্তারকে বলল, রিপা ভাবি আমি তো ঢাকাতে যাব বেশ কয়েকদিনের জন্য, তো এই যে সোনা দানা বাসায় রেখে যাওয়াটা আমি নিরাপদ মনে করছি না, প্লিজ ভাবি আপনি একটু এইটা একটু আপনার কাছে একটু রেখে দেন, আমি যখনই এসে চাইবো তখন দিয়েন। তাহলে রিপাকে বিশ্বাস করে একটা জিনিস দিয়ে গেল। তাহলে এখন কি হলো, রিপা অন্যের সম্পত্তিটার দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত বা ভারপ্রাপ্ত অর্থাৎ দায়িত্ব দিয়ে যাওয়া হলো। রিপা কি করলো, এই স্বর্ণের গহনাগুলো একটা দিল তার বোনকে, একটা দিল তার ননদকে, একটা দিল তার শাশুড়িকে, একটা দিল তার মাকে, আর 2টা বিক্রি করলো। বিক্রি করে এইগুলো সব কিছু ভোগ করলো। তাহলে এখন সেই ভাবি এসে যখন চাচ্ছে, ভাবি আমার সেই গহনাগুলো কোথায়, তখন রিপা কি বলবে, কই না তো, আপনি তো আমাকে গহনা দেন নাই, তারপর সেগুলো আমার কাছে নাই, কোনো প্রমাণ নাই, আপনি মিথ্যা বলতেছেন। সে যেটাই হোক, তাহলে এই যে বিশ্বাস করে যখন একটা জিনিস আপনাকে দেওয়া হয়, এইটা যখন আপনি অসাধুভাবে সেই বিশ্বাসটা ভঙ্গ করে অসাধুভাবে নিজের ব্যবহারে পরিণত করেন বা নিজে আত্মসাৎ করেন, সেইটা হবে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। 400 দিনে অসাধুভাবে আত্মসাৎ, সেই সম্পত্তিটা কেউ আপনাকে দেয় নাই, আপনি কুড়াই পাইছেন মনে করেন, কিন্তু 405 হচ্ছে আপনাকে দায়িত্ব দেওয়া হবে, আপনাকে বিশ্বাস করে কোনো একটা জিনিস সংরক্ষণ করতে রাখতে দেওয়া হবে। তখন যদি আপনি এই বিশ্বাসটা ভঙ্গ করেন, অর্থাৎ অসাধুভাবে আত্মসাৎ করেন, সেইটা হবে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ। অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ। 405 অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের সংজ্ঞা, 406 অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের শাস্তি। কোনো একটা চুক্তি করা হইল, এই চুক্তি ভঙ্গ যদি করেন, সেটাও কিন্তু এই অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের শাস্তি। এই রাজু হোসেন ম্যাচ ম্যানেজার, সে বরিশাল RRF এর মনে করেন চাখার একটা ক্যাম্প আছে, এই চাখার ক্যাম্পে সে ম্যাচ ম্যানেজার। ম্যাচ ম্যানেজার ঠিক আছে, ম্যাচ ম্যানেজারই করতেছে। শফিক নামক তার এক বন্ধু, সে কি করলো, সে তার ম্যাচেরই সদস্য ওই ক্যাম্পের। এখন শফিক বলল কি, শফিকের অনেক টাকা, মানে শফিক অনেকগুলো টাকা উঠাইছে অ্যাকাউন্ট থেকে, উঠাইয়া শফিকের সমস্যা হচ্ছে সে খাবার খুব ভালোবাসে, সে কি করবে, মানে হাতে টাকা থাকলেই ভেঙে ফেলে, খেয়ে ফেলবে, পোশাক কিনবে, যে কোনো। এই শফিক রাজু হোসেনকে বলল কি, রাজু বন্ধু তুমি এই টাকাগুলো একটু রেখে দাও, আমার হাতে থাকলে ভাঙ্গ হয়ে যাবে, তুমি তো ম্যাচ ম্যানেজার, এমনি তোমার কাছে অনেক টাকা থাকে, এই 10,000 টাকা তুমি তোমার কাছে রেখে দাও, পরে আমি যখন চাইবো ঠিক তখন দেবা। রাজু হোসেন কি করলো, রাজু হোসেন তো টাকা দেখলে আর কিছু মনে থাকে না, দুনিয়াদারির কোনো, টাকা এত ভালোবাসে। রাজু হোসেন কি করলো, এই 10,000 টাকা দিয়ে সে তার নিজের ব্যবহারে রূপান্তর করলো।
সে বিভিন্ন কিছু কেনাকাটা করলো। রাজু হোসেন বিবাহিত, তারপরও কিছুদিন আগে রাজু হোসেন যার যে একটা মেয়ের সাথে কথা বলে, এটাকে পরকীয়া বলা যেতে পারে, তো সেই মেয়েটা একটা শাড়ি চেয়েছিল। রাজু হোসেন টাকার অভাবে শাড়িটা দিতে পারে নাই, কারণ সে তার স্ত্রীকে শাড়ি দিয়েছে, এখন টাকা শেষ, তাই টাকা পাবে কোথায়? তাই রাজু হোসেন কি করলো, ওই পরকীয়া ওই মেয়েটাকে এই 10,000 টাকা দিয়ে একটা শাড়ি কিনে গিফট করলো। এখন শফিক যখন টাকা যাচ্ছে, সে টাকা দিতে পারতেছে না, অস্বীকার করতেছে, অর্থাৎ সে বিশ্বাস ভঙ্গ করেছে। তাহলে রাজু হোসেনের শাস্তি হবে 406। বিভিন্ন উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে, কারণ কি আমরা যখন এই অধ্যায়গুলো এইগুলো পড়ে যাব, পরে আবার এখানে এসে অনেক আলোচনা করার সময় থাকবে না, তা আপনি একবারে বুঝে যাইতে হবে, পরে যেন আমরা হালকা টাচ দিলেই মনে পড়ে। একটা ধারা কয়েকটা উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে। তাহলে এভাবে আপনাকে বিশ্বাস করে কোনো একটা জিনিস যদি রাখতে দেওয়া হয়, সেই জিনিসটা যদি আপনি নিজের ব্যবহারে আত্মসাৎ করেন এবং সেই বিশ্বাসটা ভঙ্গ করেন, তখন হবে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ। সংজ্ঞা 405, শাস্তি 406। এখন আমরা 407, 408, 409 এই তিনটা ধারা এক লাইনের একটা গল্প দিয়ে তিনটা ধারা একদম টেকনিক্যালি আমরা মুখস্থ করে ফেলব, টেকনিক্যালি। তাহলে আজকে আমাদের ক্লাস শেষ। 407 ধারা, বাহক প্রভৃতি, বাহক, ঘাটোয়াল, গুদাম রক্ষক, এরা যদি অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে তাহলে তাদের শাস্তি 407। 408, কেরানি বা চাকর যদি অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে তাহলে 408। আর 409তে হচ্ছে সরকারি কর্মচারী, ব্যাংকার, বণিক, আড়তদার, দালাল, এরা যদি অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে তাহলে তাদের শাস্তি 409। তাহলে এটা আমরা একটু টেকনিক্যালি শিখব। মনে করেন সুব্রত কুমার দাদা, সে একজনের কাছে 50,000 টাকা পাইতো। আজকে সেই লোক সুব্রত কুমার দাদার ঘরে এসে 50,000 টাকা দিয়ে গেছে, অথবা 1 লক্ষ টাকা পাইতো, সেই 1 লক্ষ টাকা ঘরে এসে দিয়ে গেছে। এখন দাদা ভাবতেছে যে এত টাকা আমি ঘরে রেখে কি করব, এটা আমি ব্যাংকে জমা দিয়ে দেব, কিন্তু আমার তো ব্যাংকে যাওয়ার সময় নাই, তাহলে কি করা যায়? এই দাদার একটা গাড়ি আছে, পিক আপ হোক, মাহেন্দ্রা হোক, হাইএস হোক, প্রাইভেট কার হোক, মনে করেন একটা প্রাইভেট কার আছে। এই প্রাইভেট কারের একজন ড্রাইভার আছে। দাদা কি করলো, এই প্রাইভেট কারের ড্রাইভারকে বলল, এই তুমি একটু দোতলায় আসো তো, এখনই দোতলায় আসো। ঠিক আছে স্যার, আসতেছি। দোতলায় আসলো। দাদা বলল কি, শোনো, এই 1 লক্ষ টাকা আমি এই যে জমা স্লিপ লিখে দিচ্ছি, তুমি ওই সোনালী ব্যাংকে গিয়ে 1 লক্ষ টাকা জমা করে আসো। বলে, স্যার আমি পারবো না। এখন সে বলছে কি, এই সুব্রত কুমার দাদার ঘরে একজন চাকর আছে, একজন চাকর। এই চাকর আবার খুব স্মার্ট। তাহলে বলছে কি, ড্রাইভার বলতে, স্যার আমি তো বুঝি না। তখন ওই চাকরকে ডাকতেছে, এই করিমকে, এই করিম এদিকে আসো তো। জি স্যার, কি বলবেন? শোনো, ওই যে 1 লক্ষ টাকা দিচ্ছি, ওই
ওই যে ড্রাইভারও যাচ্ছে, তুমি ওর সাথে যাও, ওর সাথে গিয়ে ওখানে আবার ওই যে আমাদের ক্যাশে ক্যাশে ওখানে যে আছে নগদ গ্রহণ যে করে ক্যাশে, ওখানে রামবাবু আছে, ওনার কাছে গিয়ে দিলে আর জমা স্লিপ দিলে উনি টাকাটা আমার অ্যাকাউন্টে জমা করে দেবে। 3টা ব্যক্তি পাচ্ছি কিন্তু আমরা, খুব মনোযোগ দেন, এক লাইনে গল্প শেষ, ধারা শেষ। একজন ড্রাইভার, একজন চাকর, আর ওই যে ব্যাংকের মধ্যে রামবাবু সরকারি কর্মচারী। একজন ড্রাইভার মানে বাহক যে বহন করে নিয়ে যাবে, একজন কেরানি বা চাকর, আর একজন ওই যে ব্যাংকার বা সরকারি কর্মচারী। এখন সুব্রত দাদা 1 লক্ষ টাকা ড্রাইভারের হাতে দিল, ড্রাইভার গিয়ে গাড়ির সিটে বসলো, আর সাথে দিল কি তার যে চাকর, সে স্মার্ট, তাকে সাথে পাঠাইলো। এখন ড্রাইভার গাড়ি চালিয়ে যাচ্ছে, যাওয়ার পথে আর কেরানি বা চাকর সে পিছনের সিটে বসে মোবাইল টিপতেছে। এখন ওই ড্রাইভার ও যে মোবাইল টিপতেছে, এই সুযোগে 1 লক্ষ থেকে 10,000 টাকা সরিয়ে ফেললো কৌশলে। সরিয়ে ফেলার পরে এরপরে গাড়ি থামছে ব্যাংকের সামনে, এই চাকরের কাছে ওই 90,000 টাকা দিয়ে দিল যে নাও এই টাকা জমা দিয়ে আসো। ড্রাইভারের কাজ শেষ, ড্রাইভার চলে আসছে। এখন এই চাকর ওই যে ব্যাংকের গেট থেকে ব্যাংকে যাওয়া ঢোকা পর্যন্ত হঠাৎ ভাবলো আমি এখান থেকে 10,000 সরিয়ে রাখি। তাহলে এবার চাকর সেও 10,000 টাকা সরিয়ে ফেললো। এবার গিয়ে সেই রামবাবু যে ক্যাশে আছে তার কাছে টাকা দিল, বললো যে এই স্যারে বলছে, সুব্রত স্যারে বলছে এই টাকা তার এই জমা স্লিপে জমা করতে। তখন সেই যে রামবাবু উনিও কিন্তু 10,000 টাকা সরিয়ে রাখলো। তাহলে এই যে 3টা লোক, তাহলে বাহক যে ড্রাইভার, এই বাহক যদি প্রথমে সরাইছে কে? বাহক। প্রথমে তাকে গাড়িতে করে ব্যাংকে যাইতে হবে। ড্রাইভার তো বোঝে কম, সে ব্যাংকের মধ্যে ঢুকবে না। তাহলে ব্যাংকের মধ্যে ঢুকবে, প্রথমে রাস্তা দিয়ে পার করবে ড্রাইভার, তারপর ব্যাংকের মধ্যে ঢুকবে চাকর, আর ব্যাংকের ভিতরে আছে সরকারি কর্মচারী বা ব্যাংকার। তাহলে ড্রাইভার যদি, বাহক যদি অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে তাহলে 407 প্রথমে, তারপরে কি করবে? ব্যাংকের মধ্যে ঢুকবে কে? চাকর। কেরানি বা চাকর যদি অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে তাহলে 408। আর ওই যে শেষে যে সরকারি কর্মচারী, কর্মকর্তা, ব্যাংকার, তিনি যদি অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে তাহলে 409। 7, 8, 9। আশা করি এইভাবে উদাহরণ সহকারে আপনারা যদি মনে রাখেন, জীবনে আর আপনি এই 7, 8, 9 কোনটায় বাহক, কোনটায় চাকরের, কোনটায় সরকারি কর্মচারী, কোনো দিন ভুলবেন না। শুধু এই উদাহরণটা মনে রাখতে হবে। আপনারা কি 7, 8, 9 বুঝতে পারছেন? যারা বুঝতে পারছেন সবাই একটু কমেন্ট করেন প্লিজ। না বুঝলে কেউ বলেন কোন ধারায় সমস্যা আছে। সবাই একটু ওকে লেখেন যদি বুঝতে পারেন। সবাই কি বুঝতে পারছেন? 7, 8, 9 আর কোনোদিন আপনারা ভুলবেন না। এবার উদাহরণ সহকারে মনে রাখবেন। তাহলে বাহক সে যদি, আশা করি এটা আমার বলা লাগবে না আর, ঠিক আছে?
আর এমনি যদি আপনি পড়তে যান, মুখস্থ করতে যান, কয়দিন পরে অন্য একটা আইনে গেলেই তখন বাহক ছিল কততে, 7 না 8 নাকি 9-তে, কেরানি ছিল কততে। এই এখন আজকের ক্লাসে একটা টুইস্ট আমরা শেয়ার করব, গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে 408 ধারা। কেরানি বা চাকর যদি অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে, কেরানি বা চাকর। এইরকম আর একটা ধারা আমরা পড়ছিলাম, কেরানি বা চাকর যদি মালিকের সম্পত্তি চুরি করে। সেটা কত ধারা ছিল কমেন্ট করেন তো। কেরানি বা চাকর যদি মালিকের সম্পত্তি চুরি করে, তার শাস্তি কত ধারায় হবে? সবাই একটু কমেন্ট করেন। তাহলে দণ্ডবিধির আমরা 381 ধারায় পড়েছিলাম, কেরানি বা চাকর যদি তার মালিকের, সে যে মালিকের আন্ডারে চাকরি করে 381 ধারায়, সেই মালিকের সম্পত্তি যদি চুরি করে তাহলে তার শাস্তি হবে 381 ধারা। তাহলে রহিমা নামক একজন গৃহকর্মী, হেল্পিং হ্যান্ড, পরিচারিকা, চাকরানী, যে কোনো নামে ডাকেন, রহিমা নামক একজন গৃহকর্মী বা চাকরানী, তিনি কি করলো? রফিক নামক একজনের সম্ভ্রান্ত পরিবারে তিনি চাকরানী হিসেবে বা গৃহকর্মী হিসেবে কর্মরত আছেন। হঠাৎ একদিন এই রহিমা তার মালিকের অনুপস্থিতিতে ঘর থেকে সোনাদানা, টাকা পয়সা নিয়ে উধাও হয়ে যায়, পালিয়ে যায়। এক্ষেত্রে রহিমার শাস্তিটা কত ধারায় হবে? তাহলে আপনি তো সোজা একটা ধারা দেবেন। ইয়েস, পারছি। কত? 381। ওই যে কেরানি বা চাকর যদি মালিকের সম্পত্তি চুরি করে। কিন্তু এখানে এই 408 ধারাটাও আসবে। যেখানেই 381 ধারা দিবেন, সেখানে 381-র সাথে 408 ধারা দিয়ে আসবেন। কারণ এই যে কেরানি বা চাকর, তাকে কিন্তু বিশ্বাস করেই এই বাড়িতে কাজে রাখা হয়েছিল। তাকে কিন্তু বিশ্বাস করে এই বাড়িতে গৃহকর্মী হিসেবে রাখা হয়েছিল। তাহলে সে যে এই বিশ্বাস ভঙ্গ করে সোনাদানা, টাকা পয়সা নিয়ে পালিয়েছে, তাহলে এটা কি বিশ্বাস ভঙ্গ হয়েছে না? এটা কিন্তু বিশ্বাস ভঙ্গ হয়েছে। তাই যেখানে 381 দিবেন, সেখানে 408 দিবেন, অথবা যেখানে 408 দিবেন যদি চুরির কোনো বিষয় হয়, তাহলে সেখানে 381 দিবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। এভাবে কানেক্টেড ধারাগুলো আমরা শিখব। আশা করি আজকের ক্লাসটা আপনাদের কিছুটা বোধগম্য হয়েছে। তবে 7, 8, 9-এর ক্ষেত্রে এই গল্পটা আপনার মনে রাখতে হবে, তাহলে সিরিয়ালটা মনে থাকবে। তাহলে বাহক, ড্রাইভার, সে হচ্ছে ছোট পথ, তাই 407 ছোট, ছোটর সাথে ছোট। এরপরে কেরানি বা চাকর, সে ড্রাইভারের চেয়ে আরেকটু উপর লেভেলে, তাই তার ধারা আসবে 408। এবার সরকারি কর্মচারী বা ব্যাংকার, তার অবস্থান আরও উপরে, তাই তার আসবে 409, ছোট থেকে বড়। যেভাবে আমরা শিখব। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু রিভিশন দিচ্ছি। 403 ধারা, অপরাধমূলক অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। আপনি এমন একটা সম্পত্তি আত্মসাৎ করবেন যেটা আত্মসাৎ করার অধিকার আপনার নাই, এরকম যদি কোনো সম্পত্তি আত্মসাৎ করেন অসাধুভাবে, অসৎ উদ্দেশ্যে, তাহলে সেটা হবে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, 403 ধারা। আর যদি কোনো মৃত ব্যক্তির সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ করেন, তাহলে
4। এবারে আপনাকে একটা সম্পত্তির আধিপত্যের ভারপ্রাপ্ত অর্থাৎ দায়িত্ব দেওয়া হলো যে এই জিনিসটা আপনি রাখেন, আমি চাইলে আমাকে আবার পরে দিবেন। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ মানে আপনাকে দায়িত্ব দেওয়া হলো, দায়িত্ব পেয়ে নিজেই খাইয়ে বসলেন। দণ্ডবিধির ভাষ্যতে এরকম লেখা আছে যে দায়িত্ব পেয়ে নিজেই খেয়ে বসা, এরকম। এই আমিনুল হক শাকিল দুষ্ট, ভালো ছেলে, ভদ্র ছেলে। এই আমিনুল হক শাকিলের কাছে যদি তার পাশের ফ্ল্যাটের একটা লোক যদি বলে যায় যে ভাইয়া আমি একটু ঢাকা যাচ্ছি, আমার স্ত্রীকে আপনি একটু দেখে রাখেন, আমার স্ত্রীর খেয়াল রাখেন। পরে আমিনুল হক শাকিল কি করলো, এই দায়িত্ব পেয়ে সে নিজেই স্ত্রীর সাথে ভুলভাল কিছু করে ফেললো। তাহলে এটাও কিন্তু অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। অর্থাৎ দায়িত্ব পেয়ে নিজেই যখন এইটা আত্মসাৎ করে ফেলেন, তাহলে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। যে ব্যক্তি অপর কোনো ব্যক্তির সম্পত্তির ভারপ্রাপ্ত হয়ে বা দায়িত্বপ্রাপ্ত হয়ে অসাধুভাবে সেই সম্পত্তিটা নিজের ব্যবহারে পরিণত করে, সেটা হচ্ছে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ 405, শাস্তি 406। বাহক ড্রাইভার, বাহক ঘাটোয়াল, গুদাম রক্ষক, ছোট পদ, এরা যদি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে 407। তার উপরে আছে একটু কেরানি বা চাকর, তারা যদি বিশ্বাসভঙ্গ করে তাহলে 408, সাথে 381 চুরি করলে। আর এর উপরে আছে ব্যাংকার, বণিক, আড়তদার অর্থাৎ সরকারি কর্মচারী। সরকারি কর্মচারী যদি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে তাহলে তার শাস্তি 409 ধারা। সো থ্যাংক ইউ সো মাচ, আশা করি সবাই শিখতে পারছেন, এগুলো চর্চা করবেন। আগামী ক্লাসে আমন্ত্রণ রইল। দ্য মোর ইউ রিড মোর ইউ লার্ন। যতই পড়বে ততই শিখিবে, ততই পদোন্নতি সহজ হবে। শুভরাত্রি।